দরদের দর দরদের দর একটু ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা, ছোট্ট আলোচনা। আমরা দেখছি এখন দরদের দর বাড়ছে কমছে, বাড়ছে কমছে। দেখছি কাল থেকেই যখন থেকে একটা আভাস পাওয়া গেছে যে বাজাজ আনোয়ারের কেসটা নিয়ে 10 তারিখ অবধি অপেক্ষা করবে এবং তারপর যদি মনে হয় যে আনোয়ার সুবিচার পেল না এআইএফএফ এবং সুপার জায়েন্টের কাছে, রাদার এআইএফএফের কাছে, প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে, সেক্ষেত্রে বাজাজ ফিফার দ্বারস্থ হবে। এটা আজকে রেস স্পোর্টসে বলে দিয়েছে। রেস স্পোর্টসে আপনি ইউটিউব চ্যানেল যাবেন, ওদের ফেসবুক পেজে যাবেন, পেয়ে যাবেন এই খবরটা। তো তার আগে পর থেকে দেখছে সুপার জায়েন্টের অনেক ফ্যান হঠাৎ তাদের দরদ উথলে উঠেছে, মানে দরদের দর বেড়ে গেছে মানে আনোয়ারের প্রতি। হঠাৎ করে বলছে যে আনোয়ার যদি ফিফার কাছে যায় তাহলে ওর শাস্তি বেড়েও যেতে পারে। ভাই, তোরা তো আনোয়ারকে এত গালমন্দ করছিলে, হঠাৎ করে আনোয়ারের জন্য এতটা দরদ উপছে পড়ছে কেন, উথলে উঠছে কেন রাতের? তো আমরা এটা জানি, এটা আগেও আলোচনা করেছি একদম সেই বাংলা প্যাচ অডিও থেকে, যে এখানে কিন্তু সবচেয়ে বড় দুষ্ট যদি কেউ হয় সেটা হচ্ছে আমাদের ফুটবল ফেডারেশন। কেননা সে ফিফার একটা গাইডলাইন ভায়োলেট করেছে এবং এআইএফএফকে কেউ যদি টক্কর দিয়ে থাকে সেটা হচ্ছে সুপার জায়েন্ট। কেননা সুপার জায়েন্ট একটা ভুল করেছে এবং সেই ভুলটা আঁকড়ে রয়েছে, এবং শুধু তাই করছে না, এইসব আবদুল্লাহ মর্জিনা জাতীয় বিভিন্ন মানে চাকর শ্রেণীর কিছু কৃতদাস শ্রেণীর কিছু জার্নালিস্ট যাদের ভালো রোজগার নেই, এদিক ওদিক হাত মেরে সংসার চালাতে হয়, তাদেরকে মানে কাছে টেনে নিয়ে মানে খুব ক্যানভাসিং করছে বা সলিসিটিং করছে, মানে চিয়ার লিডার, বেসিক্যালি এরা চিয়ার লিডার হয়ে গেছে। তো এরা সবাই কিন্তু বিপদে পড়বে সেক্ষেত্রে। তো এইটাই হলো আসল কারণ। তো সেই কারণটা বুঝতে পেরে মানে এখন হঠাৎ ওদের মনে হচ্ছে যে আনোয়ার গেলে আনোয়ারের কিন্তু বড় বিপদ হতে পারে। জানি না এরা কোথা থেকে এগুলো শিখে আসে, মানে এগুলো খুব মানে ক্লিশে, মানে এই ধরনের স্ট্র্যাটেজি আজকালকার দিনে চলে না। সেই মান্দাতা আমলে সেই ব্যালট পেপার চিবিয়ে খেয়ে নেওয়ার মতন। এখনকার দিনে আপনাকে কিন্তু আধুনিক 2024 সাল অনুযায়ী কিছু সঠতার প্রদর্শন করতে হবে। মানে আপনি যদি ছ্যাঁচড়ামি করতে চান বা চিটিংবাজি করতে চান তো আপনাকেও কিন্তু আপডেটেড হতে হবে। সে কবে এটা জন্তুরা করে, আপনারা দেখবেন আপনি যখন ছোটোবেলা ছিলেন তখন একটা কাক যেমন খাবার সংস্থান করতো, আজকের দিনেও সেই কাক 2024-এর কাকও সেইভাবেই চলে। মানে জন্তুদের কোনো পরিবর্তন হয় না তাদের ব্যবহারে, তাদের বিভিন্ন আদব কায়দায়, টেকনিকে, স্ট্র্যাটেজিতে। আজ থেকে 200 বছর আগে একটা বাঘ যেভাবে শিকার করতো, আজকের দিনে দাঁড়িয়েও সেই বাঘ কিন্তু একইভাবে শিকার করে। কিন্তু মানুষ পরিবর্তন ঘটে, মানুষের মানুষের জ্ঞানের পরিবর্তন ঘটে, তাই তো সে মান আছে, হুঁশ আছে, তার মেধা আছে, যেটা অন্যান্য জীবে নেই। আজকে 500 বছর আগে যে বাঘটা যেভাবে শিকার করতো, আজকে 2024-এ সেই বাঘটা কিন্তু একই স্ট্র্যাটেজিতে শিকার করে। কিন্তু মানুষ দেখুন, একটা সময় তীর ধনুক ছিল, তারপর বন্দুক এলো, এখন আপনার সব রিমোট কন্ট্রোল মানুষ ধ্বংসের সব হাতিয়ার। তো এই কিছু মাচার কিছু সমর্থক আছে যাদের দেখে আমার মানুষ কম জন্তু বেশি মনে হয়, সেই মান্দাতা আমলের স্ট্র্যাটেজি, না আনোয়ার গেলে আনোয়ারে কিছু সর্বনাশ হতে পারে। এর মানুষ হলে আপনাকে কিন্তু আজকের দিনে 2024 অনুযায়ী কিছু চিটিংবাজি করতে হবে, নতুন কিছু মানে আদব কায়দায় আনতে হবে, কিছু ভেলকি নিয়ে আসতে হবে আজকের দিনে দাঁড়িয়ে। ওই পুরোনো দিনের মতন করলে চলবে না। যাকে তো এই যে দরদ উঠলে উঠছে, এটা আনোয়ারের প্রতিও যেমন হচ্ছে, হঠাৎ দেখছি আমাদের বিনোর প্রতিও সেরকম হচ্ছে। কেন এখন হঠাৎ দেখছি বেশ কিছু ইউটিউব চ্যানেল যারা মাঝে তারা মানে তালে তালে থাকে, মানে ইস্টবেঙ্গল ফ্যানরা যেরকম বলবে তারাও সেরকম বলে। মানে তারা ফলোয়ার হয়ে গেছে, মানে তারা কোথায় তাদের ফলোয়ার হবে ফ্যানরা, মানে তারা ফ্যানদের ফলোয়ার হয়ে গেছে, মানে সুযোগ বুঝে তারা এটা ওটা বলে। এখন তারা আগে খুব বিনো করছিল, এখন তারা হঠাৎ করে বলতে শুরু করেছে এই তো শঙ্করলাল এত ভালো কাজ করলো নেক্সট জেন কাপে গিয়ে পাঞ্জাবের টিমটাকে নিয়ে বার্মিংহামে, আর ইস্টবেঙ্গল তো যাচ্ছে তাই খেললো। আপনার দেখলাম আমার এক্সট্রা টাইম, বিয়ন্ড স্পোর্টস, এরকম বিভিন্ন একাধিক চ্যানেল এখন কিন্তু ইস্টবেঙ্গলের যে কোচ বিনোকে উদ্দাম চাটছে, উদ্দাম চাটন দিচ্ছে। তো যাই না, মানে বিনোর তো কোনো পরিবর্তন ঘটেনি, বিনো কিন্তু আগে এরকমই ছিল। মানে এরা খালি মানে সুযোগ বুঝে কখনো বিনো বন্দনা করে, কখনো বিনোকে চাটে, কিন্তু বিনোর যে দোষ ত্রুটি রয়েছে, খামতি রয়েছে, যেটা অনেক আগে বলেছি, সেটা তো আমি অনেক আগে থেকেই বলছি। আমি তো পরিবর্তন করছি না আমার মন্তব্যে, কিন্তু এই ধরনের লোকজন
এবং আমি শুধু করছি না, আমার যে চ্যাট ফোরাম আছে সেখানেও বেশ কিছু ইস্টবেঙ্গল ফ্যান আছে, তারা কিন্তু কেউ তাদের বিনোদ সম্পর্কে তাদের মতামতের পরিবর্তন ঘটায়নি। মানে তারা আগেও যা বলছিল এখনও তাই বলছে। এর দ্বারা অনেক কিছু সম্ভব হতে পারে, কিন্তু কোচিংটা সম্ভব নয়, অ্যাটলিস্ট ইউথ ডেভেলপমেন্টে কোচিংটা সম্ভব নয়। এবার আপনি শঙ্করলাল নিয়ে বলতে পারেন কেমন শঙ্করলাল কোচ। দেখুন, পাঞ্জাব টিমটাতে কিছু সমস্যা আছে, ঠিক আছে, কোচিংটা ভালো করছে শঙ্করলাল, কিন্তু পাঞ্জাবের সমস্যা নিয়ে আমি কোনো রকম আলোচনা করতে চাই না, কেননা পরের ছেলে পরমানন্দ, যত ভোগে যায় তত আনন্দ। তো পাঞ্জাব নিয়ে আমি বিশেষ আলোচনা করতে চাই না, কে কোথায় কী উল্টোপাল্টা কাজ করছে আলোচনা করতে চাই না, যতক্ষণে সেই কাজের ফলে ইস্টবেঙ্গলের কোনো ক্ষতি হচ্ছে। আপনি ভাববেন ও আমার কেন সমালোচনা করছেন, ভাই সমালোচনা করতে গেলে একটু সময় ব্যয় করতে হয়। তো আমি যার তার সমালোচনা কেন করব? কেন সমালোচনা কিন্তু আপনার উন্নতির একটা প্রধান হাতিয়ার। মানে কেউ যদি আপনাকে একটা ঠিকঠাক সমালোচনা করে, গঠনমূলক সমালোচনা, আবার গঠনমূলক সমালোচনাকে অনেকে ডিগ্রেড করে দিয়েছে, মানে ওটাকে মানে চিয়ার লিডারের মতন করে দিয়েছে। না, সমালোচনা সমালোচনাই, এটা তেতো হয়। গঠনমূলক হলে এই তেতোর মতো অনেক কন্টেন্ট থাকে, সেখান থেকে আপনি একটা উন্নতির রসদ পাবেন। অনেকে ভাবে সাবাসী দারুণ হচ্ছে দারুণ হচ্ছে, এটা গঠনমূলক সমালোচনা। না না, এটা চিয়ার লিডিং, হাততালি দিলাম, বাহ সাবাস দারুণ। না, দিস ইজ নট, এটা গঠনমূলক সমালোচনা না। সমালোচনা তেতোই হবে, ঠিক আছে, সমালোচনা তেতোই হবে। এবার তার মধ্যে কিছু রসদ থাকবে যেখান থেকে আপনি আপনার জীবনে উন্নতি ঘটাতে পারেন। যেমন আমি সায়ন ব্যানার্জিকে নিয়ে অনেকে প্রশ্ন করেছিল, আমি আমি আগেও বলেছি যে শ্যামল, তন্ময় বা আমাদের দেবজিৎ রায়ের মতন সায়নের বেসিক এডুকেশন অতটা ভালো না, কিন্তু সেটা একটু বুদ্ধিমান, তাই ও কিন্তু ওর খেলার উন্নতি ঘটাচ্ছে। এবার ও যে রাইট উইং পজিশনে খেলে, সেখানে আমি দেখেছি ওর মানে বেশ বিগত 6 মাস ধরে ওর খেলা একটা উন্নতি ঘটছে। কিন্তু আপনারা যদি দেখতে চান রাইট উইঙ্গার কীরকম খেলে, আপনারা দেখবেন যে আমি ওই মিলওয়াল আর সাউদাম্পটন খেলার যেই একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আপনারা দেখবেন 16 নম্বর যেই সাউদাম্পটনের ছেলেটা রাইট উইংয়ে খেলছে, ওই হলদে সবুজ জার্সি পরে, ও দেখবেন কীরকম করে সারাক্ষণ খেলাটা ফলো করছে। এবং এমন নয় যে ও সারাক্ষণ দৌড়চ্ছে, ও কিন্তু বলের মুভমেন্ট, প্লেয়ারদের মুভমেন্টটা বোঝার চেষ্টা করছে, এবং সেই অনুযায়ী ও কখনো কখনো লম্বা লম্বা স্ট্রাইডে হাঁটছে, কখনো জাস্ট হালকা জগ করছে, কিন্তু ও কিন্তু সারাক্ষণ মুভ করছে, মানে নিজের পজিশনটা চেঞ্জ করছে যাতে করে ও অ্যাটাকে কন্ট্রিবিউট করতে পারে, যে অফ দ্য বল মুভমেন্ট, ঠিক আছে। আপনারা ওটা দেখলে একটু ওখানে রয়েছে। তারপর আমি একটা ওই ম্যাচটার অফিসিয়াল হাইলাইটও শেয়ার করেছি টুইটারে, তো সেটা দেখলে বুঝবেন ও ছেলে কিন্তু মুভ করছে। তো এইটা কিন্তু সায়নকে করে যেতে হবে, মানে ভালোভাবে এটা করে যেতে হবে। আর তাছাড়াও দেখবেন এই ছেলেটাও করেছে, আপনি যখন একটা উইংয়ে খেলেন তখন আপনার 180 ডিগ্রি, মানে একটা পাস ধরলাম যদি সায়ন রাইট উইংয়ে খেলে, তো 180 ডিগ্রি, মানে ডান দিকে কোনো অপশান নেই, ডান দিকে অপশান মানে তো লাইনের বাইরে চলে যাবে, কিন্তু বাঁ দিকে পুরো 180 ডিগ্রি যে কোনো দিকেও যেতে হতে পারে। মানে এইটা মাথায় রাখলে চলবে না যে আমি বল পেলে সোজা ড্রিবল করতে শুরু করব। মানে বল পেলে আমি এগোতেও পারি, পিছোতেও পারি, একদম সমান্তরাল বাদিকেও যেতে পারি, মানে 90 ডিগ্রি লেফট ও যদি রাইট উইংয়ে খেলে, বা আমি 45 ডিগ্রিতেও যেতে পারি লেফট, মানে একটু ব্যাক করলাম, বা আমি আপনার 90 + 45 135 ডিগ্রিতেও যেতে পারি, মানে টুয়ার্ডস লেফট অ্যান্ড ফ্রন্ট। তো এই যে কোনো মুভমেন্টগুলো কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, এবং এই প্রত্যেকটা অপশান মাথায় রাখতে হবে। মানে বল পেলেই আগে থেকে প্রিকনসিভড নোশন নিয়ে খেললে চলবে না যে আমি সামনে এগোবো, দৌড়বো। দেখেছেন তো এই রোশাল বলে ছেলেটা, এর একটা ত্রুটি ছিল যেটা নিয়ে আমি বহু মাস ধরে বলে আসছি। ওই ছেলেটা বল পেলে খালি ড্রিবল করা শুরু করতো আর সামনে যাওয়া। তো এই যে নেক্সট জেন কাপে ও যখনই নেমেছে একটাও ড্রিবল করতে পারেনি। দেখবেন আমি তো একবারও দেখিনি ও ড্রিবল করে এগোতে পেরেছে। ও যেই মুহূর্তে ড্রিবল করতে শুরু করেছে ওর পা থেকে বল কেড়ে নিয়েছে। তো এরকম প্রচুর ত্রুটি রয়েছে, মানে বিনো যে ধরনের প্লেয়ারদের নিয়ে এসছে তাদের এই ধরনের প্রচুর প্রচুর পরিমাণে বেসিক ত্রুটি রয়েছে, মানে তারা মানে ফুটবল খেলারই যোগ্য নয়। তো এই ব্যাপারটা, তারপর যেমন শ্যামল বেসরা নিয়ে তো আগে আমি অনেক আলোচনা করেছি যে শ্যামল আইএসএলে প্রমোশন পাওয়ার পর থেকে বল আর হোল্ড করছিল না, মানে একটুও করছিল না। ও বল পেলেই ফার্স্ট টাচ খেয়েছিল। এখন ফার্স্ট টাচ আমি দেখলাম যে ইংল্যান্ডের টিমগুলো খেলে, ফার্স্ট টাচে খেলে, কিন্তু ফার্স্ট টাচ মানে খেলা মানে এই নয় যে আপনি সবসময় মানে পুরো 90 মিনিট ফার্স্ট টাচ খেলবেন, তাহলে আপনি আপনাকে যে কেউ প্রেডিক্ট করতে পারে, প্রেডিক্টেবল হয়ে যাবেন, আপনি একটা স্টিরিওটাইপড হয়ে যাবেন। তো শ্যামল কিন্তু দেখলাম শেষ ম্যাচটা, মানে গতকালের ম্যাচটায়
ওকে প্রায় মিনিট 15 রেখেছিল, ও কিন্তু দুবার অন্তত বলটা হোল্ড করলো। মানে তো সেক্ষেত্রে কি আপনি আনপ্রেডিক্টেবল হয়ে যাবেন, আপনি ফার্স্ট টাচ খেলছেন নাকি আপনি একটু বল হোল্ড করছেন সেটা বোঝা যাবে না। কিন্তু একটা প্রবলেম হয়েছিল মানে শ্যামলের ক্ষেত্রে, বিনোকে বারবার নাম্বার 9-এ নামাচ্ছিল। কেন নামাচ্ছিল আমি সত্যি জানি না। মানে বিনো মানে ফুটবল খেলাটাকে একটু ছ্যাবলামির পর্যায়ে নিয়ে চলে গেছে। মানে নাম্বার 9 একটা স্পেশালিস্ট কাজ, একটা স্পেশালিস্ট রোল, সেখানে অনেক কিছু করতে হয় যেটা দেবজিৎ রায় জানে, ওর মধ্যে জ্ঞানটা আছে। আপনি হঠাৎ করে শ্যামল যে কিনা উইং হাফে খেলতে পারে, আর সেন্ট্রাল মিডিয়াতে খেলতে পারে, আর অ্যাটাকিং মিডিয়াও খেলতে পারে, হঠাৎ করে আপনি ওকে নাম্বার 9 নামিয়ে দিয়েছেন, তাও ওই ইপিএলের টিমের বিরুদ্ধে। এইটা মানে দেখে মনে হচ্ছে ফুটবল হচ্ছে না, একটা ছ্যাবলামি হচ্ছে। যেমন সুমন দে বলে ছেলেটা, সেটা অনেক ত্রুটি আছে। সুমন দেখে দেখি এক একটা ম্যাচে একটা পজিশনে নামাচ্ছে, মানে বিনো কি মানে পুরো ব্যাপারটা ছ্যাবলামির পর্যায়ে নামিয়ে নিয়েছে। কখনো লেফট উইঙ্গার করে দিচ্ছে, মানে লেফট উইং হাফ, কখনো রাইট ব্যাক। মানে রাইট ব্যাকের একরকম মুভমেন্ট হবে, তার একটা শিক্ষা আলাদা। উইঙ্গারের, অ্যাটাকিং উইঙ্গারের একরকম মুভমেন্ট হবে, লেফট রাইট এগুলো আলাদা মুভমেন্ট। হঠাৎ হঠাৎ করে এরকম নামিয়ে দিচ্ছে। কিন্তু বিনো দেখবেন ওর নিজের আনে যেসব ছেলেরা আছে না, ওদের পজিশন নিয়েও কাটাছেড়া করে না। মানে ও দেখবেন আমানকে বা রোশালকে সবসময় ওদের যেটা প্রেফার্ড পজিশন, মানে যে পজিশনে বাইরে ওরা অথই জলে পড়ে, সেই পজিশনে ওদের নামায় না। শুধু এই যে সুমন দে, দেবজিৎ রায়, এদের সাথে এইসব কাটাছেড়া, এদের সাথে গিনিপিগিরিগুলো করে, বিনো এটা করে। তন্ময় দাসের সাথে আগে করেছিল গত বছর আরএফডিএলে, মানে এই আরএফডিএলে, আগে আরএফডিএল ওকে সাইড ব্যাকে নামাচ্ছিল, ও যেখানে সেন্ট্রাল মিডিয়া হিসেবে খেলতে অভ্যস্ত বা সিডিএম হিসেবে। তো এই ধরনের ছ্যাবলামিগুলো করে, মানে খেলাটাকে ঠিকঠাক করে শেখায় না, সত্যি শেখায় না। আর এইটা আর মানে আর বলার অপেক্ষা রাখে না, আপনারা দেখেছেন। আর যেটা আবার আমি রিপিট করবো, আমার আগের অডিওতে বলেছি যে দেবজিৎ রয় আহ, আগের ম্যাচটা মানে গতকাল পুরো 50 মিনিটে ফুল ম্যাচ খেলেছে, এবং একাধিকবারও কিন্তু পারফেক্ট নাম্বার 9-এ প্রত্যেকটা যে নিদর্শন তা আমাদের কাছে রেখেছে, পেশ করেছে। সুন্দর বল হোল্ড করেছে, মানে নাম্বার 9 যেটা একা রয়েছে সামনে, অনেক সময় ধরুন আপনার দুদিকে কোনো প্লেয়ার নেই, সাপোর্ট প্লেয়ার নেই, তখন আপনার কয়েক মুহূর্ত বলটা ধরে রাখতে হবে। ওই মুহূর্ত, কতক্ষণ মুহূর্ত ধরে রাখবেন সেটাই হচ্ছে মজা, সেটা হচ্ছে স্কিল সেট, ঠিক আছে? ওইটাই মেক্স আ ডিফারেন্স বিটুইন ভালো নাম্বার 9 আর একটা খারাপ নাম্বার 9। তো দেবজিতের মধ্যে জ্ঞানটা আছে, এবং যা করতে হবে স্পিডে করতে হবে। মানে আপনি বল হোল্ড করছেন, মানে 10 ঘন্টা ধরে বল কন্ট্রোলে আনবেন, আপনাদের তার পা থেকে বল কেড়ে নেবে, যেমন রোশালদের পা থেকে বল কেড়ে নেয়। আর যেসব ছেলেদের নিয়ে এসে বিনো, ওরা দেখবেন বল কন্ট্রোলে আনার আগে ওর পা থেকে বল কেড়ে নিচ্ছিল ইপিএলের টিমরা। একমাত্র ওই কলকাতা ফুটবল লিগের যারা একদম নিচের সারির টিম, তাদের সাথে এরা পারে। একটু ভালো স্পিডি টিম হলে যারা ওর পা থেকে বল কেড়ে নেবে, তো এদের পা থেকে সব বল কেড়ে নিচ্ছিল। তো দেবজিৎ রায় কিন্তু খুব তাড়াতাড়ি বলটা কন্ট্রোলে আনছিল, এবং বলটা হোল্ড করছিল, এবং শিল্ড করছিল। শিল্ডিংও আপনাকে করতে হবে, আপনার পা থেকে তো যে কেউ বল কেড়ে নিতে পারে। আপনি তো আর মানে তো বাস্কেটবল না যে আপনার হাতে রয়েছে, হাত দিয়ে আপনি, আপনার পাতে তো গ্রিপ নেই যে পা দিয়ে আপনি বলটাকে ধরে রাখবেন, নে তোকে বলটাকে কাটতে দেবো না। তো আপনাকে শিল্ড করতে হবে, সারাক্ষণ মুভ করতে হবে বলটাকে। আপনার মনে হচ্ছে যে এক জায়গায় রয়েছে, যে এক জায়গায় নেই, মানে আপনি তাড়াতাড়ি বলটা ধরে আপনি বলটাকে আড়াল করে দিলেন আপনার পা দিয়ে, বা আপনার বডির ওরিয়েন্টেশন ঘুরিয়ে আপনি বলটাকে শিল্ড করলেন, যাতে অপোনেন্ট আপনার বলটা কেড়ে নিতে না পারে। আপনি মাথায় রাখবেন, আপনি কিন্তু হাত দিয়ে একটা ক্রিকেট বল ধরে নিই যে আপনার হাত থেকে কেউ কাটতে পারবে না, হাতে আপনার ফিঙ্গার গ্রিপ রয়েছে, পায়ে কোনো গ্রিপ নেই। পায়ে আপনাকে ওইভাবে আপনাকে বলটা শিল্ড করতে হবে, আপনাকে হোল্ড করে রাখতে হবে। তো দেবজিৎ এটা জানে। তো শ্যামলকে বারংবার ওই নাম্বার 9-এ নামাচ্ছিল। ওর তো নাম্বার 9-এ খেলতে জানে না শ্যামল, হঠাৎ করে আপনি করছিলেন কেন? ছ্যাবলামিটার মানেটা কি? তো যাকে এখন দেখে ভালো লাগছে যে বিনোর এই যত দোষ ত্রুটি রয়েছে সেগুলো অনেকের চোখের সামনে এখন চোখ খুলে গেছে। মানে কুকুরের বাচ্চা যেমন কয়েকদিন বাদে চোখ খোলে না, মানে কুকুরের বাচ্চা না জন্মের পর দেখতে পায় না কিছু, কয়েকদিন বাদে তার চোখ খোলে। তো ইস্টবেঙ্গল ফ্যানদের এখন চোখটা খুলে গেছে। অনেক ফ্যানেরই দেখছি চোখ খুলেছে, এখন তারা বিনোর নিন্দে করছে। এটা অনেক আগেই করা উচিত ছিল। আর যাকে আশা করি সকলে ভালো থাকবেন।